হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? তো আজকে আমরা শক্তির ব্যবহার যে চ্যাপ্টারটা ছিল আমরা গতকালকে কিছু পড়াশোনা করছিলাম। এই যে আমাদের শীট যেটা দিছিলাম আশা করি তোমাদের কাছে আছে। না থাকলে আমি আমার থেকে আমাকে মেসেজ দিয়ে পিডিএফ নিয়ে নিও আমার থেকে। এরপর চাইলে তোমরা প্রিন্ট করাইতে পারো। আচ্ছা যাই হোক, তো কালকে মোস্ট প্রবাবলি আমরা এতটুকু পর্যন্ত পড়ছিলাম শক্তির রূপান্তর। আমরা আর কি কি পড়ছিলাম? এই যে কাজ কি, কাজের সূত্র অঙ্ক করছিলাম। তারপর ক্ষমতা কি, ক্ষমতার সূত্র একটা অঙ্ক করছিলাম। তারপর শক্তি পড়ছিলাম। তারপর শক্তি অনেক ধরনের আছে এটাও পড়ছিলাম। তারপরে গিয়ে তোমার শক্তির রূপান্তর পড়ছিলাম। এবার দেখি আমরা শক্তির সংরক্ষণশীলতার নীতি নীতি পড়বো। তো দেখো শক্তির সংরক্ষণশীলতার নীতি মানে কি এই জিনিসটা তুমি অলরেডি বুঝো। আমি তোমাকে বললে এখন বুঝাইলে বলবা যে এটা আমি আগ থেকেই জানতাম, আপনি এর আগের ক্লাসে পড়াইছিলেন। আচ্ছা, তো শক্তির সংরক্ষণশীলতার নীতিটা কি? দেখো শক্তির সৃষ্টি বা বিনাশ নেই, শক্তি কেবল এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হতে পারে। এটাই হচ্ছে শক্তির সংরক্ষণশীলতার নীতি। মানে ওরা বলতেছে শক্তির কোনো সৃষ্টিও হয় না, ধ্বংসও হয় না, এটা শুধু এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হয়। যেমন দেখো, এই যে আমরা লাইট থেকে কি আলো পাচ্ছি না, এই আলোক শক্তিটা কোথা থেকে আসছে? এটা তো এমনি এমনি সৃষ্টি হয় না, এই আলোক শক্তিটা বিদ্যুৎ শক্তি থেকে আসছে। ঠিক আছে, এখন বলতে পারো ঠিক আছে বিদ্যুৎ শক্তি থেকে আলোক শক্তি আসছে, এই আলোক শক্তিটা তাইলে শেষ হয়ে যাচ্ছে না? আলো পাচ্ছি এরপর কি হচ্ছে? এটা তো শেষ হয়ে যাওয়ার কথা না। এই আলোক শক্তিটা তাপ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। দেখো তুমি লাইট ধরলে বুঝতে পারবা এটা হালকা একটু গরম। ঠিক আছে, তো ওইখান থেকে ওই আলোক শক্তিটা তাপ শক্তিতে রূপান্তরিত হয়ে আমাদের পরিবেশে ছড়াই যাচ্ছে, কিন্তু শেষ হচ্ছে না, ধ্বংস হচ্ছে না। বুঝতে পারছি? এভাবে একটা জিনিস থেকে তুমি যদি খেয়াল করো দেখবা কোনো শক্তি মানে হুট করে সৃষ্টি হয় না বা হুট করে আবার ধ্বংস হয়ে যায় না, কোনো না কোনো ভাবে এটা একটার থেকে আরেকটাতে এবার ট্রান্সফার হইতে থাকে। এটা হচ্ছে শক্তির সংরক্ষণশীলতার নীতি। এখান থেকে একটু পড়বা। যেমন দেখো, একটি টেনিস বলকে যখন হাত থেকে নিচে ছেড়ে দেওয়া হয় তখন বলটি নিচের দিকে নামতে থাকে। মনে করো তুমি একটা বলকে উপরে তুলে নিচে ছেড়ে দিছো, তখন কি হয়? বলটা নিচের দিকে নামতে থাকে। কেন? তার ভিতর স্থিতিশক্তি জমা ছিল, তো ওই স্থিতিশক্তিটা গতিশক্তিতে রূপান্তরিত হয়, এই জন্যই হচ্ছে যে কি ওটা নিচে পড়তে থাকে। এরপর আবার যখন বলটির আঘাত খেয়ে ড্রপ খায় তখন একটা শব্দ তৈরি হয়। এভাবে মাটি ও বলটি সামান্য গরম হয়। এখানে গতিশক্তি শব্দ, তাপ ও আলোক শক্তিতে রূপান্তরিত হচ্ছে। তো এই জিনিসগুলো বলছে আর কি, যে কি মানে কেমনে একটা থেকে একটা রূপান্তরিত হচ্ছে। এখন ওরা বলতেছে কি এই যে এত শক্তি রূপান্তর ঘটছে এতে কি নতুন কোনো শক্তি তৈরি হচ্ছে বা শক্তি কি একদম ধ্বংস হয়ে যাচ্ছে? না, মানে নতুন কোনো শক্তি তৈরি হচ্ছে না, একটা একটা শক্তির থেকে আরেকটা শক্তি আসতেছে। তোমরা মাথায় রেখে যে পড়াইছি না অনেক রকমের শক্তি আছে, এখানে মেবি 8 রকমের শক্তি আছে। শক্তি টোটাল এই 8 ধরনের আছে। এই যে যান্ত্রিক শক্তি আবার 2 ধরনের, গতি স্থিতি শক্তি, তারপর রাসায়নিক তাপ, চুম্বক, আলোক শক্তি, শব্দ শক্তি, বিদ্যুৎ শক্তি, পারমাণবিক শক্তি, এই শক্তিগুলো আছে আর কি। আচ্ছা, এবার শক্তি কোন জায়গা থেকে আমরা পাচ্ছি এটা তোমরা একটু পড়ে নিও। আমরা শক্তি সংরক্ষণশীলতার নীতি বুঝছি, এটাও তোমাকে পড়াইছি গত ক্লাসে, দেখলে বুঝবা, পড়লে বুঝবা। এবার আমরা কি পড়বো? দেখো শক্তি আমরা কোন জায়গাতে পাচ্ছি ওটাকে বলে শক্তির উৎস। ঠিক আছে, মনে করো তোমার কাছে টাকা আছে, তুমি টাকাটা কোথা থেকে পাইছো? তোমার টাকার উৎসটা কি? তোমার বাবা মা তোমাকে টাকা পয়সাটা দিছে, তার মানে তোমার টাকার উৎস হচ্ছে বাবা মা। ঠিক আছে, মানে তুমি তোমার বাবা মার থেকে রেগুলার টাকা পাও, এরকম কিছু একটা বুঝে আর কি। মানে যেহেতু তুমি তোমার বাবা মার থেকে পাও তাহলে তোমার উৎসটা হচ্ছে তোমার বাবা মা। তো সেম ভাবে শক্তি আমরা কোথা থেকে পাই? যেখান থেকে পাই না কেন ওই জিনিসটাকে তো শক্তির উৎস বলবো, ঠিক না? এই উৎসের উপর ভিত্তি করে শক্তিকে 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে নবায়নযোগ্য শক্তি, আর একটা হচ্ছে অনবায়নযোগ্য শক্তি। এই যে অনবায়নযোগ্য শক্তি, ঠিক আছে। তো আসল নবায়নযোগ্য শক্তিটা কি আমরা একটু পড়ি বুঝার চেষ্টা করি। যে শক্তিকে যে শক্তির উৎসকে বারবার ব্যবহার করা যায় এবং যা কখনো ফুরিয়ে যায় না তাকে নবায়নযোগ্য শক্তি বলে। তাহলে মুখস্থ করে ফেলবা। এটা একটু বুঝাই বলি। দেখো, নবায়নযোগ্য শক্তির উৎস আমি যদি একটু এক্সপ্লেন করি জিনিসগুলা, দেখো এই যে বায়ু প্রবাহের এটা দিয়ে একটু বুঝাই। দেখো তোমরা কি জানো যে বায়ু প্রবাহের এই যে একটা টারবাইন থাকে না? জানো আশা করি, 3 চাকার কতগুলা টারবাইন থাকে, হ্যাঁ। তো টারবাইন গুলা কি হয় যখন বাতাস হয় বাতাসে ঘুরে। আমি একটু টারবাইনের চিত্রটা তোমাদেরকে দেখাই, দাঁড়াও, তাইলে আর একটু ক্লিয়ার হবা। তো খেয়াল করো, এটা হচ্ছে টারবাইনের চিত্র। এই যে এরকম একটা টারবাইন, তো কি হয় জানো, বাতাস হলে এটা অনেকটা ফ্যানের মতো না? হ্যাঁ। তো যখন বাতাস আসে, বেশি জোরে বাতাস হয় বা মোটামুটি একটা বাতাস হয়, তখন এই জিনিসটা হচ্ছে যে ঘুরে, বুঝছো? এটা ঘুরলে এটার মাঝে জেনারেটর সহ অনেক কিছু থাকে। তো
তো ওইটা এই জিনিসটা ঘুরলে এখান থেকে বিদ্যুৎ উৎপন্ন হয়, বুঝছো জিনিসটা? তাহলে বলো এই যে টারবাইন থেকে আমি বিদ্যুৎ পাচ্ছি, ঠিক আছে, তাইলে এই টারবাইনটার থেকে যে বিদ্যুৎ পাচ্ছি, এই বিদ্যুতের উৎসটা কি? বিদ্যুৎও তো একটা শক্তি, বিদ্যুৎ শক্তি পাচ্ছি আমি। এই বিদ্যুৎ শক্তিটা কিসের থেকে পাচ্ছি? বায়ু প্রবাহ থেকে না? তাহলে এই বিদ্যুৎ শক্তিটার উৎস কি? বায়ু প্রবাহ, মানে বাতাস। তাহলে এবার বলো এই বাতাসটা কি জীবনে শেষ হবে? হবে না। আমি অনেকবার ব্যবহার করতে পারবো না, যত খুশি ততবার ব্যবহার করতে পারবো না। তুমি কি বলতে পারবা আজকে বাতাস আছে, কালকে থেকে আর বাতাস থাকবে না? না, বলতে পারবা না। হয়তো বা একটা নির্দিষ্ট মুহূর্তের জন্য বাতাস আর থাকবে না, কিন্তু পরে তো আবার আসবে আবহাওয়া ঠিক হইলে। তো এই যে এই টাইপের উৎস যেগুলো আছে, যেগুলো অনেকবার ব্যবহার করা যায়, জীবনেও শেষ হবে না, এগুলাকে নবায়নযোগ্য শক্তির উৎস বলে। তো বায়ু প্রবাহের এটা দিয়ে আমি তোমাকে অনেক সহজভাবে বুঝাইলাম আর কি, বুঝছো? এবার আসো, আরো আরো কিছু জিনিস আছে। বায়োগ্যাস, বায়োগ্যাস জিনিসটা কি? দেখো, মানুষ অথবা গৃহপালিত পশু পাখির মলমূত্র, ঠিক আছে, আমরা মলমূত্র এখানে লিখছি, বইয়ের মধ্যে দেখবা 20টা বলছে। 20টা মানে ধরো পশু পাখি প্রাণীর 20টা, এরকম একটা কথা বলছে আর কি। বিভিন্ন হাঁস মুরগির 20টা, মানে হাঁস মুরগির মলমূত্র এগুলো বুঝাইছে আর কি, ঠিক আছে। তো এই যে দেখো, হাঁস মুরগি বা বিভিন্ন প্রাণীর মলমূত্র, তারপর তোমার গরু আছে না, গরু গোবর দেয় না, গরুর গোবর, এগুলার থেকে হচ্ছে যে এগুলাকে পচিয়ে বিভিন্নভাবে একটা প্রক্রিয়াজাত করে গ্যাস বানানো হয়। ওই গ্যাসটা আমরা বিভিন্ন কাজে ব্যবহার করি, যেমন ওই গ্যাস দিয়ে রান্নার কাজ করে, আবার জেনারেটর চালিয়ে বিদ্যুৎ উৎপন্ন করে। এই যে গ্যাসটা বানাচ্ছি না, কিসের থেকে? গরুর গোবর বা হাঁস মুরগির বিষটা থেকে। এগুলাকে কি বলে? বায়োগ্যাস বলে। বুঝাইতে পারছি? বায়োগ্যাস তৈরির পর অবশিষ্ট যে অংশগুলো থাকে, ওগুলো জমিতে চমৎকার জৈব সার হিসেবে ব্যবহার করা হয়। তাহলে বায়োগ্যাস কি ভাই? বিভিন্ন ধরনের গৃহপালিত পশু, যেমন গরুর গোবর, তারপর হাঁস মুরগি, এগুলোর বিষটার থেকে এগুলোকে পচিয়ে গ্যাস তৈরি করা হয়, ওগুলাকে বায়োগ্যাস বলে। ওই গ্যাস দিয়ে আমরা কি করি? রান্নার কাজে ব্যবহার করি, অনেকে আবার জেনারেটর চালিয়ে বিদ্যুৎ উৎপন্ন করে, ঠিক আছে। আরেকটা কাজ আছে, এই বায়োগ্যাস বানানোর পর কতগুলো অবশিষ্ট অংশ থাকে ময়লা আবর্জনা টাইপের, ওগুলা হচ্ছে আবার জমিতে সার হিসাবে ব্যবহার করে। তাহলে এই জিনিসগুলো কি জীবনে শেষ হবে? তুমি বলতে পারবা গরুর গোবর জীবনে শেষ হয়ে যাবে, বা হাঁস মুরগির বিষটা বা মলমূত্র যেগুলো আছে এগুলো জীবনে শেষ হবে? হবে না। এগুলো আমি যত খুশি ততবার ব্যবহার করতে পারবো, সহজে ফুরাই যাবে না। যতদিন হাঁস মুরগি আছে, গরু আছে, ততদিন এগুলোও থাকবে, ঠিক আছে। তার মানে এগুলো অনেকদিন ব্যবহার করা যাবে, অনেকবার ব্যবহার করা যাবে, কখনো শেষ হবে না। তাহলে এই যে এগুলো ব্যবহার করে যে আমি শক্তিটা পাচ্ছি, কোন শক্তি পাচ্ছি? এই যে বিদ্যুৎ ব্যবহার করতেছে, রান্নার কাজে ব্যবহার করতেছি, আমি অনেক ধরনের শক্তি পাচ্ছি না, এগুলো কিসের থেকে পাচ্ছি? এই যে গরুর গোবর, হাঁস মুরগি বিষটা, এগুলোর থেকে। তাহলে এগুলো হচ্ছে উৎস। বলো এই উৎসগুলা কি শেষ হচ্ছে? সহজে শেষ হচ্ছে না। তাহলে এগুলো কি? নবায়নযোগ্য শক্তি। আচ্ছা, দুইটা এক্সাম্পল বুঝলাম। এবার পানির জোয়ার ভাটা, তোমরা কি জানো পানির জোয়ার ভাটার থেকে যে বিদ্যুৎ উৎপন্ন করা হয়? বেশি দূরে যাওয়া লাগবে না, আমাদের চট্টগ্রামে কাপ্তাই লেকের নাম তো শুনছো। ওই কাপ্তাই লেকের মধ্যে কি হয় জানো? দেখো, এই জিনিসটা তোমাদের বইয়ের মাঝে নাই, বাট আমি ভাবছি যে তোমাদেরকে একটু বুঝাই, তাহলে তোমরা একটু মজা পাবা। কখনো না কখনো তো কাপ্তাই যাবা, তো জিনিসটা তখন তুমিও তোমার আশেপাশে যদি কেউ থাকে, তোমার বাবা মা, ওনাদেরকে বুঝাই বলতে পারবা যে দেখেন আমার স্যারে আমাকে এরকম এরকম পড়াইছে, আমি জানি এখানে কেমনে বিদ্যুৎ উৎপন্ন হয়। তো এটা তোমাদের নাই, জাস্ট তোমাদের মজার জন্য আমি বুঝাচ্ছি। কি বুঝাচ্ছি এখন? কাপ্তাই লেগে কিভাবে পানি স্রোত দিয়ে বিদ্যুৎ উৎপন্ন করা হয়, এই জিনিসটা বুঝাবো। এখানে দেখো লিখছে কি, পানির জোয়ার ভাটার থেকে কি করা হয়? পানির জোয়ার ভাটার স্রোত উচ্চতাকে পরিবর্তন ঘটিয়ে একটা শক্তি উৎপন্ন করা হয়, হ্যাঁ। ওই শক্তির মাধ্যমে পরে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করা হয়, আমরা এইভাবে বিদ্যুৎ পাচ্ছি। তো দেখো কিভাবে, আমরা একটু বিস্তারিত বলি। কর্ণফুলী নদীর সাথে কর্ণফুলী নদীর মাঝে একটা বড় বাঁধ তৈরি করা হয়, বুঝছো? এই বাঁধ দিলে কি হয়? পানি আটকে যায়। বাঁধ মানে কি? মানে বড় একটা দেওয়াল। এই যে দেখো, ধরো এটা কি নদী, তো এই যে এখানে একটা বাঁধ দিছে। বাঁধ মানে কি? একটা বড় দেওয়াল দিছে, যেন পানি আর ওইদিকে না যেতে পারে, ঠিক আছে। আবার ওই সাইড থেকেও যেন পানি আর এইদিকে না আসতে পারে, এই জন্য একটা বড় দেওয়াল দিছে বা বাঁধ দিছে। আবার এটা কিন্তু লক খোলা যায়, মানে এই যে তুমি যদি এখান দিয়ে গেটটা খুলে দাও, তাহলে পানি আবার ওই সাইড থেকে এই সাইডে আসবে, বা এই সাইড থেকে এই সাইডে যাবে, এরকম সেটিং করা যায়, বুঝছো? তো এরকম একটা বাঁধ দিছে কর্ণফুলী নদীর মাঝে, বুঝছো? তো এই বাঁধটা দেওয়ার পরে কি হয়? কর্ণফুলী নদী থেকে পানি আর এই সাইডে যেতে পারে না, বুঝছো জিনিসটা? এরকম বাদ দিয়ে তাহলে কি হবে বলো? পানি আর এই সাইডে যেতে পারবে না, তাহলে এই সাইড দিয়ে পানির উচ্চতাগুলো একটু বেড়ে যাবে না? চিন্তা করো তো, কমন সেন্স দিয়ে চিন্তা করো। যখন এখান দিয়ে আমি দেওয়াল দিয়ে দিব, এই সাইডের পানিগুলো কি আর এইদিকে যেতে পারবে? পারবে না। ফলে এই পানিগুলোর উচ্চতা অনেক বেড়ে যাবে, ঠিক আছে। উচ্চতা বেড়ে গেলে কি হবে? দেখি কি বলছে, দেখো। এই যে অনেক অনেক পানি জমে বিশাল একটা হ্রদ তৈরি হবে। উচ্চতা বেড়ে গেলে এটা অনেক বড় একটা হ্রদ হিসাবে, বা লেক, হ্রদ মানে হচ্ছে লেক, মানে এটাই বড়সড় একটা লেক হয়ে যাবে, বুঝছো জিনিসটা? এইভাবে ওরা কৃত্রিম ভাবে একটা লেক বানাইছে, যেটাকে আমরা কাপ্তাই লেক বলতেছি। তাহলে কাপ্তাই লেকটা কিভাবে বানাইছে?
কর্ণফুলী নদীর উপর একটা বড় বাঁধ দেওয়া হয়েছে, বাঁধ দেওয়ার কারণে পানিগুলো জমে গেছে, উচ্চতা বেড়ে গেছে, এটাকে আমরা কাপ্তাই লেক বলতেছি। দেখছো কত ইন্টারেস্টিং একটা জিনিস। তো এইভাবে আমরা কাপ্তাই লেকটা কৃত্রিম ভাবে বানাইছি। এবার এই লেকের মধ্যে যেহেতু বাঁধ দিছি, পানি জমে কি হবে, একটু উঁচু হবে না বলতো? পানি উঁচু, মানে পানিগুলো জমে উঁচু হয়ে যাবে, মানে উচ্চতা বেড়ে যাবে। এবার দেখো আমি তোমাকে পড়াইছিলাম, এর আগের ক্লাসটা করলে বুঝবা, নাইলে বুঝবা না। এর আগের ক্লাসে কি পড়ছিলাম দেখো, যখন কোনো একটা জিনিসকে আমরা উপরে তুলি, যেমন একটা কলম আছে, এটাকে যদি উপরে তুলি, তুলে যদি রেখে দিই, তাহলে এটার মাঝে একটা শক্তি জমা হয় না, বিভব শক্তি? হ্যাঁ, সেম ভাবে এই পানির উচ্চতা যখন বাড়ে, পানি পৃষ্ঠের উচ্চতা বাড়লে ওইটার মাঝে একটা শক্তি জমা হয়, ওইটা কি বিভব শক্তি। বুঝছো জিনিসটা? এবার কি হয় দেখো, ওরা কি করে জানো, এই যে ধরো এটা হচ্ছে কাপ্তাই লেক, ঠিক আছে, এই যে এই অংশটা ওই সাইডে হয়তো দেখা যাচ্ছে না। এবার ওরা কি করে, এই পানির এখান দিয়ে একটা পাইপলাইন দিয়ে, মানে ওই লেকের সাথে একটা পাইপ দিয়ে একটা রাস্তা করে, পানির রাস্তা, পানিগুলা এই রাস্তা দিয়ে আসে। এই রাস্তা দিয়ে আসলে এখানে একটা টারবাইন টাইপের বা পাখা টাইপের একটা জিনিস আছে। কি এটা? ওই টারবাইন না, এই যে এখানে যে টারবাইনটা দেখেছি এটা না। টারবাইন বলতে কি বোঝায়, এটাকে টারবাইন কেন বলে? এই যে চাকার মতো একটা জিনিস আছে, তো এই জন্য হচ্ছে এটাকে টারবাইন বলে। তো এখানেও সেম, চাকার মতো একটা জিনিস আছে। তো যখন পানির স্রোত অনেক বেশি আকারে বেড়ে এই পথ দিয়ে যাবে, তখন এই চাকাটা ঘুরবে। ঘুরলে কি হবে, এখানে জেনারেটর আছে, এই জেনারেটর দিয়ে এখানে বিদ্যুৎ উৎপন্ন হবে। তাহলে মেইন কাহিনী কি আমি বলি, আবার বলতেছি, কর্ণফুলী নদীর মাঝে বাঁধ দেওয়া হয়, বাঁধ দিয়ে পানির, মানে পানিকে যেন আর বাইর না হইতে পারে এরকম একটা সিস্টেম করে। তো ফলে কি হবে, পানি উচ্চতা বেড়ে যাবে, বেড়ে গেলে ওইখানে বিভব শক্তি হবে। এখন যখন এখান দিয়ে আমি একটা পাইপ দিব, তখন ওই বিভব শক্তিটার কারণে এখান দিয়ে গতিশক্তি আকারে পানিটা যাবে, অনেক জোরে যাবে, অনেক স্পিডে যাবে। তো স্পিডে গেলে কি হবে, এখান দিয়ে পাখাগুলো আছে না, এগুলো ঘুরতে থাকবে না। চিন্তা করো, তুমি যদি ওই যে হাত পাখা কতগুলো থাকে না, খেলনা কতগুলো পাখা থাকে, ফু দিলে দেখবা যে কি পাখাগুলো ঘুরতেছে। তো সেম ভাবে এখানে পানি অনেক স্পিডে আসলে এই পাখাগুলো ঘুরবে। এই পাখাগুলো ঘুরলে কি হবে, এখানে জেনারেটর আছে, ব্যাটারি আছে, এসে এগুলো দিয়ে এই, মানে টারবাইন গুলো ঘুরার কারণে এখানে ব্যাটারি জেনারেটর আছে, এগুলো দিয়ে বিদ্যুৎ উৎপন্ন হবে। এরপর ওই বিদ্যুৎ আমরা ব্যবহার করি। বুঝছো জিনিসটা? এই জিনিসটাই হচ্ছে যে কি, এইভাবে বাস্তবে জিনিসগুলো ঘটে। আমাদের চিটং এ ঘটতেছে, হয়তো অনেকে জানো না, এখন বিস্তারিত জানো। তো নেক্সট টাইম তুমি কাপ্তাই গেলে তোমার মাথায় মানে এই কোশ্চেনটা থাকবে না যে কি কেমনে এখান থেকে উৎপন্ন হয় পানির থেকে বিদ্যুৎ। আমি বিশ্বাস করি না এই কথা তোমার মাথায় আসবে না, বরঞ্চ তুমি এখন 10 জন মানুষকে বুঝাইতে পারবা। যাই হোক, গেল এই জিনিসটা। তো এবার দেখো, পানি স্রোত ব্যবহার করে যে আমি বিদ্যুৎ উৎপন্ন করতেছি, এই পানির স্রোতটা কি উৎস না? ওই বিদ্যুৎ শক্তির উৎস না? এটা জীবনে শেষ হবে বলো? না, জীবনে শেষ হবে না। তার মানে কি, এটা একটা নবায়নযোগ্য শক্তি। তার পাশে সৌরশক্তি। সৌরশক্তি মানে কি, সোলার এনার্জি। দেখো, সৌর, সূর্য থেকে সৌর কথাটা আসছে, বুঝছো? সৌর শব্দটা কোথাতে আসছে, সূর্য থেকে। তো দেখো, সূর্য হলো পৃথিবীর সকল শক্তির প্রধান উৎস, এটা আমরা জানি। তো সূর্য থেকে আমরা সরাসরি যে আলো ও তাপ পাই, তাকে সৌরশক্তি বলে। মানে সহজ ভাষায় বললে ভাই, আমরা যে শক্তিগুলা সূর্য আর আলো থেকে পাই, সূর্য থেকে পাই, ওইটাকে সৌরশক্তি বলে। শেষ। এবার দেখো কিরকম শক্তি পাই, তোমরা কি জানো? ওই যে সোলার প্যানেল থাকে না, সোলার প্যানেল তো চিনো আশা করি, না চিনলে এটা চিত্র দেখাচ্ছি আমি, দাঁড়াও। তো সৌরশক্তির একটা এক্সাম্পল বুঝাচ্ছি আর কি তোমাকে, যে সৌরশক্তি মানে কি, সূর্য থেকে আমরা যে শক্তি পাই। তো সূর্য থেকে কিভাবে শক্তি পাই, একটা সহজ এক্সাম্পল দিয়ে যদি বুঝাই, এই যে দেখো এখানে ঘরের ছাদের উপর একটা কাঁচ টাইপের একটা জিনিস দেখতেছো না, এটা হচ্ছে সোলার প্যানেল। অনেকে দেখছো, এত বড় হয়তো বা দেখো নাই, অনেকের বারান্দায় বা বিভিন্ন জায়গায় হয়তো ছোট ছোট আকারে দেখছো। তো এই সোলার প্যানেল গুলাতে যখন সূর্য পড়ে, বুঝছো, এখান থেকে আমরা বিদ্যুৎ পাই। কেমনে বিদ্যুৎ পাই, এটা ভাই তোমার পড়ার জিনিস না, এটা যারা অনার্স করে বা পিউ সায়েন্স নিয়ে পড়ে ওদের জানার বিষয়, আমাদের এত বিস্তারিত জানা লাগবে না। আমরা আপাতত এটা জানি যে কি, এখানে সূর্যের আলো পড়লে এখানে বিভিন্ন মেকানিজম আছে, ব্যাটারি আছে বা বিভিন্ন জেনারেটর টাইপের জিনিসপাতি আছে, ওগুলা দিয়ে হচ্ছে যে কি আমরা বিদ্যুৎ পাই, এটা মাথায় রাখলে হবে। তো এই বিদ্যুৎটা আমরা কোথাতে পাচ্ছি, সূর্যের থেকে। তো এটা একটা সৌরশক্তি, বুঝছো? অনেকে দেখবা সাইন্টিফিক ক্যালকুলেটরে, এই যে ক্যালকুলেটরের এক কোনায় দেখবা যে এরকম সোলার প্যানেল আছে। অর্থাৎ তোমার ক্যালকুলেটর, ওই ক্যালকুলেটর যদি কখনো দেখো ব্যাটারি শেষ হয়ে যায়, তুমি সূর্যের মধ্যে রাখলে ওই সোলার প্যানেলটা যদি কাজ করে ভালো হয়, তাহলে ওই সোলার প্যানেলটা তোমার ব্যাটারিকে চার্জ করে দিবে, মানে ক্যালকুলেটর ব্যাটারিকে। এভাবে আর ক্যালকুলেটরটা কখনো ব্যাটারি চেঞ্জ করা লাগবে না। তুমি ব্যাটারি শেষ হলে সূর্যের সামনে রাখবা, দেখবা চার্জ হয়ে এটা আবার ব্যবহার করা যাবে। অনেকের ক্যালকুলেটর থাকে, সব ক্যালকুলেটর থাকে না, ঠিক আছে? আমি দেখাবো আরেকদিন এই সোলার প্যানেলটা, ক্যালকুলেটর সোলার প্যানেলটা আমার কাছে একটা ক্যালকুলেটর আছে, তো ওইখান থেকে দেখাবো তোমাদেরকে ক্লাসে। দেখো, এরকম সোলার প্যানেল দিয়ে আমরা বিভিন্ন সৌরশক্তি পাচ্ছি। এগুলোও কি জীবনে শেষ হবে, মানে সূর্যের আলো জীবনে শেষ হবে? হবে না।
আচ্ছা, এবার তো এগুলো গেল। এবার নবায়নযোগ্য শক্তি সুবিধা, এগুলো প্রশ্নে আসে। দেখো এখানে কি লিখছে, অনন্ত উৎস, মানে এই উৎসটা জীবনে শেষ হবে না, অফুরন্ত। এই যে দেখো বায়ু প্রবাহ, সৌরশক্তি, এগুলো জীবনে শেষ হবে? শেষ হবে না। সূর্য, বাতাস, মানে এই পৃথিবী আরো যত বছর বাঁচে থাকবে, এই সূর্য বাতাস আমরা তত বছর পেতেই থাকবো, আমাদের শেষ হওয়ার কোনো ভয় নেই। তারপর এগুলো হচ্ছে পরিবেশ বান্ধব। এই যে দেখো সূর্য থেকে আমরা কি পাচ্ছি? শক্তি পাচ্ছি, বাতাস থেকে শক্তি পাচ্ছি। এখানে কি কোনো ক্ষতিকর গ্যাস ট্যাস হচ্ছে, বের হচ্ছে? হচ্ছে না, মানে এগুলো পরিবেশ বান্ধব, কোনো কার্বন ডাইঅক্সাইড গ্যাস নির্গত হচ্ছে না। ফলে বৈশ্বিক উষ্ণতা কমানো যায়, বায়ু দূষণ কমানো যায়। তারপর দুর্গম অঞ্চলে বিদ্যুৎ, বিকল্প বিদ্যুৎ, মানে যেসব এলাকায় বিদ্যুৎ কম আছে, আমরা চাইলে এইগুলো ইনস্টল করে বা এই প্রযুক্তিগুলোর মাধ্যমে আমরা আমাদের বিদ্যুতের চাহিদা মেটাতে পারি। তারপর যে বায়োগ্যাস দিয়ে বলছিলাম না, কৃষিকাজে সার হিসেবে ব্যবহার করা হয়, এই যে কৃষি ও সারের সুবিধা, বায়োগ্যাস প্ল্যান্ট থেকে রান্নার গ্যাসের পাশাপাশি উন্নত মানের জৈব সারও পাওয়া যায়, এগুলো হচ্ছে সুবিধা। এবার অসুবিধা কি? কম উৎপাদন, মানে বায়ো প্ল্যান্ট থেকে আমরা গ্যাস পাচ্ছি কিন্তু এটা খুবই কম পরিমাণ, বুঝছো? এটা আমাদের পোষায় না। তারপর জায়গা সীমাবদ্ধতা, এই যে সোলার প্যানেল, তারপরে এই যে টারবাইন, এগুলা করতে, এই যে টারবাইন, এগুলো একটা কত বড় জানো তোমার? মানে এগুলা এক একটা 15-20 তলা বিল্ডিং এর থেকে উঁচু হবে। এগুলো করতে অনেক জায়গা লাগে, এত জায়গা আমাদের নাই, বুঝছো? এরকম খোলা জায়গা আমাদের নাই। এই টারবাইনটা বসাই দিছি, আমি কি এটা পাশে আর বিল্ডিং বসাইতে পারবো? পারবো না। তো জায়গার স্বল্পতা আর কি, এই জিনিসটা বলতেছে আমাদেরকে। তারপর আবহাওয়ার উপর নির্ভরশীলতা, যেমন দেখো আমি যে বললাম, সোলার প্যানেল থেকে সূর্যের, মানে সোলার প্যানেলে যখন সূর্যের আলো পড়বে তখন তুমি বিদ্যুৎ পাবা। এখন ভাই আজকে যদি বৃষ্টি হয়, তুমি এই সূর্যের আলো পাবা? পাবা না। মানে আমাকে আবহাওয়ার উপর ডিপেন্ডেন্ট থাকতে হবে, যে কখন রোদ পড়বে তখনই আমি বিদ্যুৎ পাবো। এটা একটা খারাপ দিক, মানে এটা একটা অসুবিধা। তারপর উচ্চ খরচ, এই যে সোলার প্যানেল, টারবাইন, এগুলো কোটি কোটি টাকার জিনিস, লাখ লাখ টাকার জিনিস। তো এগুলো খরচ অনেক বেশি, সাধারণ মানুষ পারবে না। হয়তো বা সরকারের হেল্প নিয়ে কোনো কোনো এলাকাতে এগুলা ইনস্টল করা সম্ভব, বাট এগুলো অনেক ব্যয়বহুল আর কি, এই জিনিসগুলো বলছে। তো নবায়নযোগ্য শক্তির সুবিধাও আছে, অসুবিধাও আছে। পরীক্ষায় যেটা আসে তোমাকে সেটাই লিখতে হবে। এবার আসো অনবায়নযোগ্য শক্তি। ভাই নবায়নযোগ্য শক্তি যেটা, এর উল্টাটা হচ্ছে অনবায়নযোগ্য শক্তি। তো দেখো, অনবায়নযোগ্য শক্তি কি? যে শক্তির উৎস একবার ব্যবহার করার পর তা চিরতরে ফুরিয়ে যায় এবং যা প্রাকৃতিক উপায়ে পুনরায় তৈরি হতে লাখ লাখ বছর সময় নেয়, তাকে অনবায়নযোগ্য শক্তি বলে। মানে শক্তির যেই উৎসটা শেষ হয়ে যায়, শক্তি শেষ হয়ে যায় এটা কিন্তু বলি নাই। আমি কি বলছি, যে শক্তির উৎসটা একবার ব্যবহারের ফলে শেষ হয়ে যায়। যেমন দেখো এর আগেরটাতে কি বুঝেছিলাম, এই যে সূর্যের আলো একটা উৎস না শক্তিটার? এই যে সোলার প্যানেল থেকে বিদ্যুৎ শক্তি পাচ্ছি, এই বিদ্যুৎ শক্তির উৎস কি? সূর্যের আলো। মনে করো আমি আজকে এই সোলার প্যানেল ব্যবহার করে বিদ্যুৎ শক্তি পাইছি, তাহলে আমি কি আবার কালকেও পাবো না? পাবো, অবশ্যই পাবো। কালকে যদি রোদ উঠে, তাহলে আমি আবার এই সূর্যের সাহায্যে কি আবার বিদ্যুৎ শক্তিটা পাবো। কিন্তু দেখো অনবায়নযোগ্য শক্তিতে বলতেছে এমন একটা উৎস লাগবে যেটা একবার আজকে ব্যবহার করছি, তাহলে কালকে আমি আবার পাবো না। এটা পাইতে হইলে আমার অনেক সময় লাগবে। যেমন দেখো তেল, তেল কিসের থেকে পাই? ভাই খনির থেকে পাই, ঠিক আছে? তেল, পেট্রোল, প্রাকৃতিক গ্যাস, এগুলো খনির থেকে পাই। খনি মানে কি? মাটির নিচে অবস্থিত থাকে খনি। তো এগুলো মাটির নিচে বিভিন্ন জীবাশ্ম জ্বালানি অনেক অনেক বছর, লক্ষ কোটি বছর পচে গেলে ওগুলা তেল, খনি আকার, তেল, কয়লা, গ্যাস আকারে খনি হিসাবে জমে থাকে। ওইখান থেকে আমরা মাটির নিচ থেকে উত্তোলন করি, বুঝছো? মানে বিভিন্ন জীবাশ্ম জ্বালানি বা অনেক জিনিসপাতি, এগুলো মাটির নিচে হাজার হাজার কোটি বছর পচার পরে ওগুলা মাটিতে জমে থাকে গ্যাস বা তেল আকারে। এরপর আমরা পাইপ দিয়ে ওগুলা সংগ্রহ করে ব্যবহার করতেছি, বুঝতে পারছি? তো এই তেলগুলা তুমি চিন্তা করো, মনে করো আজকে আমি বাইক চালাচ্ছি, এই পেট্রোল দিয়ে বাইক চালাইলাম, হ্যাঁ? এখন এই তেলটা ব্যবহার করার পর বা পেট্রোলটা ব্যবহার করার পর, ধরো আমি 1 ঘন্টা বাইক চালাইছি, আমার পেট্রোলগুলো তো শেষ। পেট্রোলগুলো দিয়ে আমি ধরো বাইক চালানোর সময় শব্দ শক্তি, বিদ্যুৎ শক্তি, তাপ শক্তি, এগুলা এই কাজে মানে রূপান্তরিত হইলো। এখন এই যে পেট্রোলটা আছে, এটা যে শেষ হয়ে গেছে, আমি কি কালকে আবার পেট্রোল পাবো বলো? তুমি বলতে পারো হ্যাঁ আপনি দোকানে যান পেট্রোল পাবেন, ঠিক আছে, দোকানদারের কাছে পেট্রোল আছে। কিন্তু এই পেট্রোলটা আসছে কোথার থেকে ভাই? এটা তো খনির থেকে আসছে। খনির থেকে কেমনে পাইছি আমি? অনেক কোটি কোটি বছর জীবাশ্ম জ্বালানি পচে এরপর আমি ওই পেট্রোলটা পাইছি। তুমি বলো আজকে যে আমি ব্যবহার করে ফেলছি, তাইলে আবার নতুন পেট্রোল পৃথিবীতে আনার জন্য আবার জীবাশ্ম জ্বালানিগুলো কোটি কোটি বছর পচতে হবে না মাটির নিচে? লক্ষ কোটি বছর না পচলে আমি পাবো না? পাবো না। তার মানে পেট্রোলটা যে আজকে আমি ব্যবহার করছি, আবার পাইতে হইলে আমাকে আবার অনেক বছর অপেক্ষা করতে হবে, বুঝাইতে পারছি? এই যে এই টাইপের শক্তিটা কি? অনবায়নযোগ্য শক্তি, বুঝাইতে পারছি? এই যে প্রাকৃতিক গ্যাস, আমরা রান্নার কাজে যে গ্যাস ব্যবহার করি, এই গ্যাসটা কিন্তু বাংলাদেশে এই প্রাকৃতিক গ্যাসের খনি আছে, বুঝছো? আমাদের দেশে অনেক পরিমাণ গ্যাস পাওয়া যায়, এটা অন্য কোনো দেশে পাওয়া যায় না। এই জন্য দেখবা আমরা সিলিন্ডার কম ব্যবহার করি, বাইরের দেশে কিন্তু সিলিন্ডারে ব্যবহার করে। কারণ কি? ওদের দেশে এগুলো সংকট, আমাদের দেশে কোনো সংকট নেই, আমরা ডাইরেক্ট লাইন থেকে ব্যবহার করি এখন অনেক জায়গায়, ঠিক আছে? অনেকের বাসায় সিলিন্ডার ব্যবহার করে, কিন্তু এখন অনেক জায়গায় ডিরেক্ট লাইন থেকে আমরা গ্যাস নিই।
কারণ কি আমাদের দেশে অনেক অভাব নাই, বুঝছো, আমাদের দেশে খনি আছে, আমরা ইন্ডিয়া বিভিন্ন দেশে পাচার করে টাকা ইনকাম করে, মানে আমাদের দেশের থেকে আর কি, মানে বৈদেশিক মুদ্রা অর্জন করে এই গ্যাসগুলো রপ্তানি করে। তো আমাদের দেশে তো এই গ্যাসের খনি আছে, খনিটা কোথার থেকে পাইছি, মাটির নিচ থেকে পাচ্ছি, জীবাশ্ম জ্বালানিগুলো পচে নিচে খনি হয়ে গেছে আর কি, অনেক গ্যাস জমে আছে, এগুলো আমরা পাইপ দিয়ে কালেক্ট করতেছি। তো লাকিলি এটা আমাদের দেশে আছে আর কি। তো চিন্তা করো, ওগুলা যদি আমি সব আজকে ব্যবহার করে ফেলি, এগুলো একসময় শেষ হয়ে যাবে না? অবশ্যই শেষ হবে। তুমি বলতে পারো নিচে তো খনি আছে, অনেক পরিমাণ আছে, অনেক আছে, তার মানে এই না যে আনলিমিটেড আছে। বাতাস তো আনলিমিটেড, মানে যতদিন দুনিয়া আছে ততদিন থাকবে, কিন্তু এই খনিগুলো তো আনলিমিটেড না। এগুলা ধরো নিচে বিভিন্ন জীবাশ্ম জ্বালানি আছে, বিভিন্ন জিনিসপাতি আছে, এগুলো পচে তারপর উৎপন্ন হয়েছে, যখন এগুলো আমি সব ব্যবহার করে ফেলবো তখন শেষ হয়ে যাবে। এটাই নিয়ম, বুঝছো জিনিসটা? তো এই যে এই জিনিসগুলা, মানে এই যে উৎসগুলা বললাম, তেল, প্রাকৃতিক গ্যাস, এগুলো এক না এক সময় শেষ হয়ে যাবে। তো এই টাইপের উৎসগুলোকে অনবায়নযোগ্য শক্তি বলে। তো অনবায়নযোগ্য শক্তি সুবিধা দিছি, এখানে অসুবিধা দিছি, এগুলো তুমি একটু পড়ে নিবা। এখানে আর তেমন কিছু নাই, এগুলো তোমরা রিডিং পড়ে নিও। শক্তি সংরক্ষণে বা সাশ্রয়ে, মানে শক্তি যেন অপচয় না করি, এই জন্য আমাদের কি করা উচিত, এখানে অনেকগুলো কথা লিখছে, এগুলো তোমরা পড়তে বুঝতে পারবা। তোমরা মানে এতটাও গাধা না, তোমরা আমার স্টুডেন্ট, আমার বিশ্বাস আছে, যদি পড়ো বুঝবা, টেনশন নিও না। আর তোমরা এই অধ্যায়ে কি কি মাথায় রাখবা, এই যে নবায়ন, অনবায়নযোগ্য শক্তি, এগুলো একটু ভালোভাবে বুঝবা, এগুলোতে কোশ্চেন আসে। তারপরে এই যে কাজের অঙ্ক, ক্ষমতার অঙ্ক, যারা এগুলো দেখো নাই গত ক্লাসটা দেখে ফেলো। তারপরে এই যে শক্তির রূপান্তর, এক শক্তি থেকে আরেক শক্তি যাচ্ছে, এগুলো একটু পড়বা। তারপর অনেক মুখস্থ পড়া আছে, কাজ কাকে বলে, ক্ষমতা কাকে বলে, শক্তি কাকে বলে, নবায়নযোগ্য শক্তি কাকে বলে, অনবায়নযোগ্য শক্তি কাকে বলে, যান্ত্রিক শক্তি, গতি শক্তি, স্থিতি শক্তি কাকে বলে, এরকম অনেক শক্তি কাকে বলে আছে, এগুলো মুখস্থ করবা। ঠিক আছে, তাইলে ভালো থাকো, আল্লাহ হাফেজ। আজকে ক্লাস এতটুক। এগুলো তোমরা এখন ক্লাসটা করছো, তোমাদের পড়া কিন্তু শেষ হয়নি। তোমরা এখন গাইডে যাও, গাইডে কিরকম প্রশ্ন আসছে এগুলো দেখতে হবে। তুমি এই আমার ক্লাসের পড়া, বইয়ের পড়া যতই পড়ো না কেন, গাইড না দেখলে তুমি পরীক্ষায় কিছুই পারবা না। তোমাকে এগুলো শেষ করাই দিছি আমি, এখন তোমার কাজ আছে গাইড দেখো, গাইড দেখে যা যা আছে বুঝার চেষ্টা করো, অবশ্যই বুঝবা তুমি যদি রিডিং পড়ো। তোমাকে আমি জিনিসগুলো এমন ভাবে বুঝাইছি, গাইডের পড়া যেন পড়লে তুমি এখন সবকিছু বুঝতে পারো, এমন ভাবে বুঝাইছি। সো টেনশন নিও না, এগুলো শেষ করছো, যেগুলো মুখস্থ আছে ওগুলো মুখস্থ করো, অঙ্কগুলো করো, এরপর গাইডে যাও, দেখবে সব তুমি পারতেছো। ওকে, আল্লাহ হাফেজ, টাটা।